দশের দাগের অঙ্কটা দেখে নাও। এখানে বলা হয়েছে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমি চারিদিকে প্রতি মিটার এত টাকা হিসেবে বেড়া দিতে এত টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। ধরো এটা হলো সেই অর্ধবৃত্তাকার জমি, তার ব্যাসার্ধটা আমরা আর ধরে নেব। তো সেই অর্ধবৃত্তাকার জমিটির চারিদিকে বেড়া দিতে প্রতি মিটার 18.50 মানে 18.5 টাকা হিসাবে মোট খরচ হয়েছে 2664 টাকা। তাহলে আমরা মোট বেড়ার দৈর্ঘ্যটা বার করে নেব কিভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 18.5 টাকায় পাওয়া যাচ্ছে 1 মিটার বেড়া, 1 টাকায় পাওয়া যাচ্ছে 1/18.5, আর 2664 টাকায় পাওয়া যাচ্ছে 1 × 2664 বাই হচ্ছে 18.50। এই যে মানটা আসলো এটা হলো এত টাকায় মোট এত মিটার বেড়া পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই জমিটার পরিসীমা, এই অর্ধবৃত্তাকার জমিটির পরিসীমা। এবারে আমরা ধরি জমিটির ব্যাসার্ধ আর মিটার। তাহলে এই অর্ধবৃত্তাকার জমিটির পরিসীমা আমরা কি লিখতে পারবো, পাই আর প্লাস 2r। মানে এই যে বক্ররেখাটা এটা হচ্ছে পাই আর, পুরো বৃত্ত হলে 2πr হয়, তো অর্ধেকটা হওয়ার জন্য এটা পাই আর হয়েছে। এবারে এই যে ব্যাস, এই ব্যাসটা কত 2r, তাহলে এই হচ্ছে পাই আর প্লাস 2r। এটা হচ্ছে অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধ, পরিধি। তাহলে এই যে পরিধি আমরা পেলাম, এই পরিধিটাই এই যে বেড়ার দৈর্ঘ্যটা যেটা হয়েছিল তার সঙ্গে সমান হবে, এই সমান করা হয়েছে। এখানে দেখো এই দশমিকটা উঠিয়ে দেওয়ার জন্যে উপরে একটা 100 গুণ করা হয়েছে। পরের লাইনে আমরা কি পাচ্ছি, এখান থেকে এই যে আর রয়েছে, এখানেও আর রয়েছে, আরটাকে আমরা কমন নিচ্ছি। তাহলে এই পাই মানে কি 22/7, এই 2টা এখানে বসে গেল। আর এই জায়গাটায় আমরা কাটাকুটি কিভাবে করছি, প্রথমে 0 0 কেটে দিয়েছিলাম, তারপর এটাকে 5 দিয়ে কাটলে এটা 37 হচ্ছে, এটাকে 5 দিয়ে কাটলে 2 হচ্ছে। তাহলে উপরে আমার ছিল 2664 × 2 / 37, নিচে ছিল। এবারে এই 37 দিয়ে এটাকে, এই 2664টাকে ভাগ করে কত হয়েছে, 72 হয়েছে। তাহলে এটা কেটে দিয়ে 72 লিখলাম। তারপরে লাইনে এখানে তাহলে আমাদের উপরে থাকলো কি 72 × 2, নিচে কিছু নেই মানে 1 রেখে দিয়েছি। এবার এখানটায় আমরা যোগটা করে নেব। তো 7 লসাগু হচ্ছে, 7 × 2 = 14, এখানে বসে গেল, এখানে 22 ছিল। তো তারপরের লাইনে গিয়ে এই অংশটা প্রথমে আমরা লিখে দিয়েছি, আর এপাশে যেটা হচ্ছিল তোমার 22 + 14 মানে কত, 36। তাহলে 36/7 বাম পক্ষে ছিল, তো ডান পক্ষে যখন পাঠিয়ে দিলাম তাহলে 7/36 হয়ে গেল, উল্টে গেল। তো উল্টে যাওয়ার পরে কাটাকুটি করলাম, তাহলে 36 × 2 = 72 হয়ে গেল। আর তাহলে আমরা পরের লাইনে কি পাচ্ছি, আর এর মানটা 2 × 2 মানে 2 × 2 = 4, × 7 4 7 28। তাহলে এই অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম কত, 28। এবারে আমাদের ক্ষেত্রফলটা বার করতে হবে। ক্ষেত্রফল, তাহলে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি কি, 1/2 × πr²। এবারে আর এর মানটা আমরা পেয়ে গিয়েছিলাম 28, তাহলে 1/2 × π মানে 22/7 × 28 × 28। এবারে এই 7 দিয়ে 28টাকে কাটলে 4 হচ্ছে, তাহলে 4 7 28, 4 7 28। তো এখানে 22-এর সঙ্গে 4 গুণ করে আমরা 88 করে দেব, বাইরে হাফ ছিল, পাশে 28 গুণ ছিল। এবার 28-এর সঙ্গে যদি আমরা 88 গুণ করি তাহলে কত পাবো না, পাবো হচ্ছে 24/64। এটাকে 2 দিয়ে আবার ভাগ করতে হবে, তো 2 দিয়ে ভাগ করে কত পেয়েছি আমরা শেষ পর্যন্ত, 1232। এটা হচ্ছে অর্ধবৃত্তাকার জমিটির ক্ষেত্রফল হলো। এবার আমাকে বলে দেওয়া হয়েছে যে প্রতি মিটার 32 টাকা হিসাবে ওই জমিটাকে চাষ করতে হবে, তাহলে কত খরচ হবে। তাহলে জমিটার মোট ক্ষেত্রফল বেরিয়েছে এত, আর প্রতি মিটার চাষ করার জন্য খরচ হবে 32 টাকা। তাহলে এই সম্পূর্ণ জমিটা চাষ করতে আমাদের মোট কত খরচ হবে না, এই 32 টাকা দিয়ে এই জমির মোট ক্ষেত্রফলটাকে গুণ করতে হবে। তাহলে এই গুণটা করা হয়েছে, গুণ করে কত হয়েছে, 39,424 টাকা। এই গুণফলটা এখানে করে দেওয়া হয়েছে যে
424 টাকা মোট খরচ বেরিয়েছে। তো তোমরা এইভাবে অঙ্কটা দেখে নাও এবং তুলে নাও খাতায়। এবার 11 দাগের অঙ্কটা দেখো। এখানে বলা হয়েছে, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব। ধরো এই হলো সেই বৃত্তাকার মাঠ, যার ব্যাসার্ধটা আমরা আর মিটার ধরে নিচ্ছি। ধরে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর মিটার, তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি কত হবে 2 পাই আর মিটার এবং ব্যাস কত হবে 2 আর মিটার। এবার দেখো রজত দৌড়াচ্ছিল যে গতিবেগে, সেই গতিবেগটা বলে দেওয়া হয়েছে, দৌড়ানোর সময় গতিবেগ ছিল 9 মিটার পার সেকেন্ড। তাহলে এই ব্যাস বরাবর যেতে, ধরো কোনো একটা ব্যাস আমি ধরো নিচ্ছি, এই ধরো একটা ব্যাস, তো এই ব্যাস বরাবর দৌড়াতে যে সময়টা লাগবে, কত সেকেন্ড সময় লাগবে না, এই দূরত্বটাকে, ব্যাস মানে হচ্ছে 2 আর মিটার, তাকে ওই গতিবেগ 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত সেকেন্ড সময় লাগবে ব্যাস বরাবর অতিক্রম করতে। আমরা জানি সময় এর মানটা বার হয় কিভাবে, না দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময়ের মানটা বার হয়, এটা আমরা জানি। সেই জন্য আমরা এই ব্যাসের দৈর্ঘ্যটাকে আমরা 9 মিটার পার সেকেন্ড যে গতিবেগ ছিল সেটা দিয়ে ভাগ করে আমরা এই সময়টা পেয়ে গেলাম। আবার পরিধি বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে, না পরিধির যে দৈর্ঘ্য 2 পাই আর, তাকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে পরিধি বরাবর যেতে সময় লাগবে। এখন প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এই ব্যাস বরাবর অতিক্রম করতে 30 সেকেন্ড কম সময় লাগে, তাহলে পরিধি বরাবর অতিক্রম করতে সময় লেগেছিল এত এবং ব্যাস বরাবর অতিক্রম করতে সময় লেগেছে এত, তাহলে এই দুটো সময়ের পার্থক্য কত, না 30 সেকেন্ড। তাহলে প্রশ্নানুসারে আমরা এটা লিখতে পারলাম। এবারে এই 2r/9 এখানে আছে, ওটাকে আমরা কমন নিয়ে বার করে নিয়েছি, তাহলে এখানে থাকলো পাই, এখানে কিছু নেই মানে 1 রয়েছে। তারপরের লাইনে এসে আমরা এই 2/9 ওটাকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি, তো পক্ষান্তর হয়েছে বলে উল্টে গেল সংখ্যাটা, 9/2 হয়ে গেল। আর এদিকে পাইয়ের মানটা 22-এর 7 বসিয়ে দিয়েছি, -1 ছিল। এবার এই বিয়োগটা আমরা করে নেবো পরের লাইনে, তাহলে 7 লসগু হয়েছে 22, মাইনাস দিয়ে 7 7 বসে গেল। আর ওদিকে আমার কাটাকুটি করে 15 30, 15 হলো এখানে, তাহলে এই 15 × 9 এখানে চলে আসলো পরের লাইনে। তারপরের লাইনে এসে এই 15 × 9 এদিকে রেখে দিয়েছি, আর এদিকে উপরে বিয়োগফলটা কত হচ্ছে 15, আর নিচে 7 ছিল, তাহলে 15/7, এটা পক্ষান্তর হয়ে গেলে 7/15 হয়ে গেল। এবারে এই 15 কেটে গেল, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 9 × 7, 7 9 63, তাহলে আমরা পেয়ে গেলাম ওই বৃত্তাকার মাঠের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 63 মিটার। আমাকে বার করতে বলা হয়েছে যে এই মাঠটির ক্ষেত্রফল কত হবে, তাহলে এই মাঠের ক্ষেত্রফল কত, না বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো πr², সেই সূত্র দিয়ে আমরা বার করে ফেলবো। তাহলে স্কুলের মাঠটির ক্ষেত্রফল হলো πr² বর্গমিটার, সমান পাই মানে 22/7, আর আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আমরা 63 পেয়েছি, তাহলে 63 × 63 দুবার গুণ দিয়ে লেখা হলো। এবারে 7 9 63 কাটাকুটি হয়ে গেল, তাহলে উপরে এই গুণফলটা করতে হবে আমাকে, 22কে 9 দিয়ে গুণ করলে 198, পাশে 63 গুণ দিয়ে বসে গেল। 198কে আবার 63 দিয়ে গুণ করলে কত হলো, না এত হলো। তো এইভাবে তোমরা 11 দাগের অঙ্কটা দেখে নাও এবং তুলে নাও, খাতায় তুলে নাও। এবারে 12 দাগের অঙ্কটা সবাই দেখো। এখানে বলা হয়েছে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। ধরো এই হলো সেই বৃত্তাকার মাঠ, সেই বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে এই রাস্তাটা আছে, এটা হলো মনে করো সেই রাস্তা। এবারে রাস্তার ভিতরের সীমারেখার ব্যাসার্ধটাকে আমরা ছোট আর ধরে নিচ্ছি এবং বাইরের সীমারেখার ব্যাসার্ধটাকে বড় আর ধরে নিচ্ছি। আমরা লিখে নিচ্ছি, ধরি রাস্তাটির বাইরের সীমারেখার ব্যাসার্ধের দৈর্ঘ্য R মিটার এবং ভিতরের সীমারেখার ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার। তাহলে আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এই বাইরের সীমারেখাটি ভিতরের সীমারেখা অপেক্ষা 132 মিটার বেশি।
তাহলে আমরা এই যে বাইরের সীমারেখার যে মান সেটা কি হবে না 2πr হবে, 2π বড় আর হবে, এবং ভিতরের যে সীমারেখা তার মানটা কি হবে না 2π স্মল আর। তাহলে 2π ক্যাপিটাল আর মাইনাস 2π স্মল আর, এই বিয়োগফলের মানটা কত হবে না 132-এর সঙ্গে সমান হবে। দেখো সেটা আমরা এই লিখেছি, যেহেতু বলেছে পথটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি, তাহলে এটা হলো পথটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য, এই বড় বৃত্তটার পরিধি, এবং এই 2π স্মল আর হলো ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অর্থাৎ এই ছোট বৃত্তটার পরিধি। তাহলে এই দুটো পরিধির বিয়োগফল কত হবে 132 হবে। এবার এখান থেকে আমরা 2π কমন নিয়ে এপাশে নিয়ে আসছি, তো 2π কমন নিয়ে এপাশে আসছে, 2টা এদিকে আসলে 1/2 হয়ে গেল, পাই মানে 22-এর 7, তো পক্ষান্তর হয়ে এপাশে আসলে সেটা 7-এর 22 হয়ে যাচ্ছে। তো কাটাকুটি করছি, 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, আর এটা হচ্ছে 11 1 11, 11 দুগুণ 22 12 হলো। তারপরে আবার এটাকে 2 দিয়ে কাটলে 6 হলো, এই 6কে আবার 2 দিয়ে কাটলে 3 হলো। তাহলে শেষ পর্যন্ত আমরা এদিকে পেয়ে গেলাম 3×7=21। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর মানটা হলো 21। এটা আমরা একটা সমীকরণের নাম্বারিং করে রাখলাম, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে এই পথটির ক্ষেত্রফল হলো 14,190 মিটার। এই পথটির ক্ষেত্রফল কত না 14,190 মিটার। তাহলে এই পথের ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো, এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পথটির ক্ষেত্রফল পাবো, অর্থাৎ রাস্তা সহ যে মাঠের ক্ষেত্রফল তার থেকে শুধু মাঠের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে তোমার রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, আর এটা হলো তোমার রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। এটা বিয়োগ করলে কি হবে না রাস্তার ক্ষেত্রফল হবে, আর রাস্তার ক্ষেত্রফলটা বইতে বলে দেওয়া আছে কত না 14,190 মিটার। তাহলে এটা এই 14,190-এর সঙ্গে সমান হলো। এবার দেখো এই পাইটা কমন আসছে, পাইটা কমন নিয়ে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই, পাই যেহেতু 22-এর পাশে আসলে 7-এর 22 হয়ে গেল, তো এটাকে আমরা 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, এটাকে 11 দিয়ে কাটলে প্রথমে এটা হলো, তারপরে আবার এটাকে 2 দিয়ে কাটলে এটাকে 2 দিয়ে কাটলে 645 হচ্ছে। তাহলে পরের লাইনে এখানে চলে আসছে কত 645 × 7, আর এই বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার, তো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে কি a+b × a-b হয়ে যাচ্ছে। এবার দেখো বড় আর মাইনাস ছোটো আর এর মানটা আমরা কত পেয়েছিলাম না 21 পেয়েছিলাম, সেটা যদি আমরা এখানে বসিয়ে দিয়ে পক্ষান্তর করে নেই তাহলে ওটা নিচে চলে আসবে। তাহলে এদিকের সংখ্যাটার নিচে 21 চলে আসলো, তাহলে আমরা ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর মানটা পেয়ে গেলাম এটা। এবার 21 দিয়ে এটা কাটাকুটি হয়ে কত হচ্ছে, প্রথমে 3×7=21 কেটে গেল, তারপরে 3 দিয়ে এটাকে কাটলে 215 হলো। তাহলে এদিকে আমরা পেলাম 215, ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান 215। এটাকে আমরা আরেকটা সমীকরণের নাম্বারিং দিয়ে রাখলাম। তাহলে এই 1 নম্বর সমীকরণ এবং এই 2 নম্বর সমীকরণটাকে আমরা সমাধান করে ক্যাপিটাল আর এবং স্মল আর এর মানটা বার করে ফেলবো। তাহলে এই দুটো সমীকরণ যদি যোগ করি তাহলে কি পাচ্ছি, স্মল আর কেটে যাচ্ছে, তাহলে 2 × ক্যাপিটাল আর সমান সমান 236 হচ্ছে। তাহলে ক্যাপিটাল আর সমান সমান কত হলো না 118, এটা ভাগ হয়ে গেল 2টা দিয়ে, তো 118 হয়ে গেল। এবার 2 নং সমীকরণে এই ক্যাপিটালের মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে দেখো এই 2 নম্বর সমীকরণে যদি ক্যাপিটালের মানটা বসিয়ে দিই তাহলে স্মলারের মানটা আমরা কি পাচ্ছি না এই 215 মাইনাস 118, তো বিয়োগ করলে কত হচ্ছে 97। তাহলে এই 97 হলো বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ। তাহলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত হবে না πr² বর্গমিটার, পাই এর মান 22-এর 7 বসিয়ে দেওয়া হলো, আর আর স্কোয়ার মানে আর এর মানটা যেহেতু 97, তাহলে দুবার 97 গুণ দিয়ে লেখা হলো। এবারে 97 গুণ করে কত হচ্ছে না 9,409, এটাকে আবার 22 দিয়ে গুণ করে কত হচ্ছে না এটা হচ্ছে 20,000 না 2,06,998 হচ্ছে। তো এটাকে আবার নিচে 7 ছিল বলে 7 দিয়ে ভাগ করতে হবে, তো ভাগ করলে আমরা এটা পাচ্ছি কত পাচ্ছি না 29,571.1 এত বর্গমিটার। তাহলে এইভাবে তোমরা 12 দাগের অঙ্কটা খাতায় তুলে নাও। এবারে সবাই 16 দাগের অঙ্কটা দেখো। এখানে বলা হয়েছে একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো তা হিসাব করে লিখি। তো দেখো এটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা জেনে নেব যে একটা বর্গক্ষেত্রের
বর্গক্ষেত্র যখন একটা বৃত্তের পরিলিখিত হবে এবং একটা বৃত্তের অন্তর্লিখিত হবে, তখন তার বাহুটা কীরকম হবে। ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের পরিলিখিত এরকমভাবে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাসের সমান। এটা মনে রাখতে হবে। একটা বর্গক্ষেত্র যদি কোনো বৃত্তের পরিলিখিত হয়, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাসের সমান। আবার যদি এরকম হয় যে কোনো একটা বর্গক্ষেত্র একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত, মানে বৃত্তের মধ্যে বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে, তাহলে কি বললাম, কোনো বর্গক্ষেত্র যদি কোনো বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে তার কর্ণ দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসের সঙ্গে সমান হবে। এটা মনে রাখতে হবে। তাহলে কি বললাম, কোনো বর্গক্ষেত্র যদি কোনো বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে তার কর্ণ দৈর্ঘ্যটা ওই বৃত্তের ব্যাসের সঙ্গে সমান হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে এসো আমরা 16 দাগের অঙ্কটা দেখে নেই কীভাবে করতে হবে। তো এখানে প্রথমে বলা হয়েছিল যে এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ সেমি। তো সেখান থেকে আমরা তার ব্যাসার্ধটা বার করে নেব। তাহলে ধরে নিচ্ছি মাটির ব্যাসার্ধ আর সেমি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান সমান 154 হবে, যেহেতু মাটির ক্ষেত্রফল 154 বলে দেওয়া আছে, তো তার সঙ্গে সমান করা হলো। তো এবারে আমরা সমাধান করে আর এর মানটা বার করে নেব। এই পাইটাকে যদি আমরা এপাশে পাঠিয়ে দেই, পাই মানে 22-এর 7, তো এই পক্ষান্তর হলে 7-এর 22 হয়ে গেল। এবারে 22 দিয়ে এটাকে কাটাকুটি করে কত হয়েছে, 7 হয়েছে। তো আমরা তাহলে আর স্কোয়ার সমান কী পেলাম না, 7-এর স্কোয়ার, অতএব আর সমান 7 পেলাম। তাহলে বৃত্তের ব্যাস যদি বর্গক্ষেত্রটা বৃত্তের পরিলিখিত হয়, তাহলে কী হবে না, বৃত্তের ব্যাস সমান পরিলিখিত বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে। এটা যেটা বলছিলাম। তাহলে আমাকে কি করতে হবে না, এই পরিলিখিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এবং পরিসীমা বার করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমরা কি পাচ্ছি না, এই বৃত্তের ব্যাসের সঙ্গে সমান। তাহলে ব্যাসার্ধ যেহেতু 7 হয়েছে, তাহলে ব্যাস কত, মানে 7 × 14 সেমি হবে। তাহলে বৃত্তটির ব্যাস হবে 14 সেমি। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে 14 সেমি। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে, 4 × বাহু। আমরা জানি যে বর্গক্ষেত্রটির কোনো বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 × বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 × বাহু মানে 4 × 14, 4 × 14 56 সেমি। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রটির পরিসীমা হলো 56 সেমি। এবং ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি না, বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু যেহেতু 14 সেমি হয়েছে, তাহলে 14 স্কোয়ার, আর 14 স্কোয়ার মানে কত, 196। তাহলে এই পরিলিখিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কত না, 196 বর্গ সেমি। এভাবে এই অংশটা হলো। এই অঙ্কটার আর একটা পার্ট আছে, আর একটা অংশ আছে, বলছে যে বর্গক্ষেত্রটি যদি এই বৃত্তের অন্তর্লিখিত হতো, যদি এরকম হতো, তাহলে তার ক্ষেত্রফল পরিসীমা কি হতো। তাহলে এক্ষেত্রে কি বললাম না, এই কর্ণ দৈর্ঘ্যটা বৃত্তটির ব্যাসের সঙ্গে সমান হবে। তাই লেখা হয়েছে যে বর্গক্ষেত্রটি বৃত্তের অন্তর্লিখিত হলে বর্গক্ষেত্রটির কর্ণ দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান হবে। তাহলে এক্ষেত্রে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি আমরা, তাহলে কর্ণদৈর্ঘ্যটা কত হবে না, √2 × এ। আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য সমান সমান হচ্ছে √2 × বাহু। তাহলে বাহুটাকে যদি আমরা এ ধরে নিই, বর্গক্ষেত্রের বাহুটা এ ধরে নিলে তার কর্ণদৈর্ঘ্যটা হবে √2 × বাহু, এটা কর্ণদৈর্ঘ্য। আর এই কর্ণদৈর্ঘ্যটাই ওই বৃত্তের ব্যাসের সঙ্গে সমান হবে। তাহলে ব্যাস কত, 14 সেমি ছিল, 7 × 2। তাহলে এখান থেকে আমরা এর মানটা কি পাচ্ছি না, এই √2টা নিচে চলে আসছে। আর 2 মানে আমরা কি লিখতে পারি, 2 মানে লিখতে পারি দুটো √2 এর গুণফল। তাহলে একটা √2 কেটে দিলে আমরা এর মানটা কি পাচ্ছি না, 7√2 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম যে যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটা হবে তার বাহুর দৈর্ঘ্যটা হবে 7√2 সেমি। তাহলে সেই অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে না, 4 × বাহু, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে 4 × 7√2 মানে 28√2 সেমি হয়েছে। এবার সেই অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো বাহু স্কোয়ার। তাহলে 7√2 তার স্কোয়ার হবে। তাহলে 7√2কে স্কোয়ার করলে কত হচ্ছে, 49 × 2 মানে 98 বর্গ সেমি। এভাবে আমরা 16 দাগের অঙ্কটা খাতায় তুলে নেব। এরপর 26 দাগের এই শর্ট প্রশ্নগুলো সবাই দেখো। প্রথম যে শর্ট প্রশ্নটা, সেখানে রয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক এবং ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মানটা কত হবে। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব, আমরা প্রথমে সেই বৃত্তটার ব্যাসার্ধটাকে আমরা r ধরে নেব। তাহলে তার
ক্ষেত্রফল মানে কি হবে পাই আর স্কোয়ার, তাহলে এক্স এর মানটা হলো পাই আর স্কোয়ার। ওয়াই মানে পরিধি ছিল, তাহলে পরিধি কী হবে 2 পাই আর। জেড মানে ব্যাস ছিল, ব্যাস তাহলে কী হলো 2r। তাহলে এক্স ওয়াই জেডের এই মানটা আমরা পেলাম। আমাদের এখন মান বার করতে হবে কার না এক্স বাই ওয়াই জেডের। তাহলে এক্স বাই ওয়াই জেড এখানটায় আমরা যে এক্স ওয়াই জেডের মানটা আগে বার করে নিয়েছিলাম সেটা বসিয়ে দিলাম। দিলে দেখা যাচ্ছে যে কাটাকুটি হয়ে গিয়ে 1/4 থাকছে। তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর হবে কত, বি দাগ। বি দাগে কত দেওয়া আছে 1/4, এটা তাহলে আমাদের সঠিক উত্তর বি দাগ। তাহলে উত্তর আমরা লিখে ফেললাম কত, বি দাগ 1/4। 2 দাগের প্রশ্নটা দেখো, বলছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে আমরা কি করব না, প্রথমে সেই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা ধরে নেব, আর একক ধরে নিয়েছি। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে না 2r হোল স্কোয়ার। যেহেতু আমরা জানি যে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাসের সমান, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে ব্যাস কী হবে 2r, আর এই 2rটাই পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু হবে। তাহলে তার ক্ষেত্রফল মানে কি হবে 2r হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম এটা। আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার জন্যে আমরা এটা কিভাবে আসছে দেখো, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের যে কর্ণ সেটা বৃত্তের ব্যাসের সঙ্গে সমান হবে। তাহলে এই অন্তর্লিখিত বর্গক্ষেত্রটার কর্ণ সমান হচ্ছে 2r। কর্ণ সমান কী হবে না, কর্ণ সমান হচ্ছে 2r। আর এই কর্ণকে √2 দিয়ে ভাগ করলে কি হবে না তার বাহু পেয়ে যাব। এই যে ভিতরে বর্গক্ষেত্রটা আছে তার বাহু হবে কি না এই 2rকে √2 দিয়ে ভাগ করতে হবে, কর্ণ দৈর্ঘ্যকে √2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বাহু পেয়ে গেলাম। এবার তাহলে এই অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে না বাহু স্কোয়ার। তাহলে এটাকে এই বাহু দৈর্ঘ্যকে স্কোয়ার করা হয়েছে, তাহলে এটা স্কোয়ার করলে মানটা কত আসছে না √2 তার হোল স্কোয়ার মানে 2r স্কোয়ার। তাহলে এই যে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই যে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এদেরকে আমাদের অনুপাত করতে হবে। তাহলে অনুপাত করলে আমরা কি পাচ্ছি, পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত হবে 4r স্কোয়ার ইস টু 2r স্কোয়ার, মানে কত হলো না 2:1। তাহলে আমাদের এখানে সি দাগটা সঠিক উত্তর 2:1। 3 দাগের প্রশ্নটা দেখো, বলা হয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান, ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কী হবে। তাহলে আমরা ব্যাসার্ধটা ধরে নিচ্ছি বৃত্তের হচ্ছে আর একক, তাহলে ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার, আর পরিধি কী হবে 2 পাই আর। সংখ্যামানের সমান বলা হয়েছিল, তাহলে এটার সঙ্গে এটা সমান হলো। এখান থেকে দেখো দুই দিক থেকে পাই উঠে যাচ্ছে, একটা আর কেটে যাচ্ছে, তাহলে এদিকে আর এর মানটা কত হলো না 2, তাহলে 2 একক। তাহলে আমাদের কি বলা হয়েছিল না এই বৃত্তের পরিলিখিত যে বর্গক্ষেত্র হবে তার কর্ণ কত হবে, তাহলে তার বাহু কত হবে, পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু কত হবে না এই বৃত্তের যে ব্যাস মানে 2r, তাহলে আর এর মান আবার 2 হয়েছে, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 একক। তাহলে তার কর্ণ কি হবে না 4√2, মানে বাহু √2। আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে বাহু দৈর্ঘ্য ইন্টু √2, তাহলে বাহু যদি 4 হয় তাহলে কর্ণ কত হবে বাহু √2 মানে 4√2 হবে। তাহলে এখানে আমাদের সি এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর 4√2। 5 দাগের প্রশ্নটা দেখো সবাই, বলছে যে একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস এত সেমি এবং বহির্ব্যাস এত সেমি, বলয়টিতে লোহার পাত আছে কতটা। তাহলে আমরা কি করব না বহির ব্যাসার্ধটাকে আমরা যদি বড় হাতের আর বলি তাহলে তার মানটা কত হবে না 22/2, যেহেতু ব্যাস ছিল 22। আর অন্তর ব্যাসার্ধটাকে যদি আমরা ছোট আর বলি তার মানটা কত হবে না 20/2, যেহেতু অন্তর ব্যাসটাকে 20 বলে দেওয়া হয়েছে। তাহলে এবারে আমরা জানি যে বলয়াকৃতি পাতের ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের সূত্রটা হলো পাই ইন্টু বড় ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার এত বর্গ একক, যেখানে ক্যাপিটাল আরটা হচ্ছে বহির্ব্যাসার্ধ বলয়ের আর স্মল আরটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তাহলে সেখানে ক্যাপিটাল আর স্মল আরের মানটা আমরা পেয়ে গিয়েছি, তাই স্কোয়ার করে দিলে এটা হলো, তো বিয়োগ করলে কত হচ্ছে 21। তাহলে এখান থেকে 3 কত হয়ে গেল তাহলে 66। তাহলে আমরা কত পেলাম যে বলয়টিতে কতটা পাত আছে না 66 বর্গ একক পাত আছে, 66 বর্গ সেমি পাত আছে। এইভাবে আমরা 5 দাগের অঙ্কটা দেখে নেব।